গর্বিত বাবাকে ডেকে নিয়ে আসছি। উনি হলেন উত্তম কুমার পাল, মৃৎশিল্প ব্যবসায়ী। ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি একা, আমি শূন্য একা। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি শরীয়তপুর ডিস্ট্রিক্ট, ভেদারগঞ্জ উপজেলা, কার্তিকপুর। মানে এখান থেকে কত দূর? এখান থেকে প্রায় 80 কিলোমিটারের মতো। অত কাছাকাছি তো থাকে। হ্যাঁ, আপনি শুনছি মৃৎশিল্প নিয়ে, মানে মাটি নিয়ে কাজ করেন। এটা মাটির বিভিন্ন ধরনের খেলনা এবং বিশেষ করে ওই যে খ্রিসমাসের পরে বিভিন্ন ধরনের কারুকাজ, এগুলা বিদেশে রপ্তানি হয়। এই কাজটা আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি আস্তে আস্তে আর্ট লাইনে চলে আসলাম। পরে এখান থেকে তখন মাটির মাল বিদেশে রপ্তানি হতো না। এই আমি এবং আমার সাথে আরও দু একজন আছে তৎকালীন সময়তে, এটা 1980-র দিকের কথা বলছি, 78। তখন মাটির জিনিস তৈরি করে যে সমস্ত জিনিস থেকে বাংলাদেশের থেকে হ্যান্ডিক্রাফট, হস্তশিল্প দ্রব্য রপ্তানি হইতো, ওই সমস্ত অফিসে ঘুরে 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 মাটির বিভিন্ন ধরনের টয় স্যাম্পল দিতাম। ওই হাতি, ঘোড়া, বিভিন্ন নাইট ক্যান্ডেল বা একটু আলো জ্বালানোর মাটির একটা ডেকোরেশন পিস করলাম, ওটার ভিতরে একটা মোম জ্বালাই দিলাম যাতে আলোটা চতুর্দিকে বিস্তৃত হলে এবং সুন্দর একটা আর্ট বললেন। ওদিকে রং টং করেন না, রং তুলির কাজটা খুব কম করি, তবে কিছু কিছু জিনিস আছে যেখানে রং করে দিতে হয়। তবে আমার বেশি কাজ হয়েছে মাটির উপরে কাজ করা, বিভিন্ন অ্যানিমেল এবং বিভিন্ন ফিগার। এইচএসসি লেভেল থেকে বোধহয় করছেন না? হ্যাঁ। ছোটবেলাতে করছেন নাকি? আসলে আমি পাল সম্প্রদায়ের ঘরের সন্তান, তো মাটির সাথে আমাদের একটা সম্পর্ক থেকেই, মানে আপনাদের কি বংশে বংশে কি মাটির কাজই করতেন? হ্যাঁ, আমাদের বংশ পরম্পরায় মাটির সাথে সম্পর্ক আছে। হাড়ি কুড়ি বানাতেন না, আমরা টালি তৈরি করতাম আমাদের পূর্বপুরুষ। হ্যাঁ, ওই যে ছাদে ডিমান্ড বোধ আবার বেড়ে গেছে এখন নাকি? হ্যাঁ, ওই আগে ছাদের এই টালি তৈরি করতো। পরবর্তী স্বাধীনতার পরে দিয়ে টালি ব্যবসাটা খুব খারাপ হয়ে যায়। পরবর্তী পর্যায়ে আমি আর্ট লাইনে চলে আসি আর কি। আপনাদের বংশ বলছেন এই মাটির কাজ ছিল, কারণ আপনার পরে কি এটা থেমে গেল নাকি আরো চলছে? না, এখন দেখা যায় আমার পরে তো আমার সন্তানরা আর কেউ মাটির কাজে আসেনি। আপনাদের আত্মীয় স্বজন? এমনি আত্মীয় স্বজন আছে, কিন্তু এখনো মাটির কাজে আছে। হ্যাঁ, কিছু কিছু আছে, তবে আস্তে আস্তে চলে যাচ্ছে। সবাই লেখাপড়ার দিকে চলে যাচ্ছে, ছেলে পেয়ে শিক্ষিত হচ্ছে, আস্তে আস্তে চাকরির দিকে ঝুঁকে যাচ্ছে বা ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকেছে। মাটির দিক থেকে ওদের আগ্রহটা কমে আছে। ও আচ্ছা, আপনার পরিবারের ছেলে মেয়ে কজন? আমার 2 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। এদেরকে কিন্তু আপনি এই মাটির শিল্প দিয়েই তো বড় করেছেন? হ্যাঁ, এই মাটির শিল্প দিয়ে, মাটি এখান থেকে উপার্জন করে এদেরকে আমি লেখাপড়া শিখিয়েছি। আচ্ছা আচ্ছা। পরিবারে এখন আপনার এই 2 ছেলে আর 1 মেয়ে। 1 মেয়ে। ছেলে মেয়েরা কি করছে? বড় ছেলে এবার শিক্ষা ক্যাডারে ওর চাকরি হলো, ও শারীরিকভাবে একটু প্রতিবন্ধী। শিক্ষা ক্যাডারে? শিক্ষা ক্যাডারে, তার মানে সরকারি জব পেল না? হ্যাঁ, সরকারি জব পেল। আচ্ছা। আর ছোট ছেলে ও ইসলামপুর থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছে। মানে ছোট ছেলে মানে মেজো ছেলে? হ্যাঁ, মেজো ছেলে। আমরা শুনেছি আপনার বড় ছেলে উল্লাস একজন শারীরিক প্রতিবন্ধী। যখন বুঝতে পারলেন যে আপনার ছেলের এই অবস্থা, তখন আপনার মনে কি হয়েছিল? আমার ছেলে যখন জন্ম নেয়, প্রথম তো সন্তান পাওয়ার যে একটা আনন্দ, সেটা খুব অনুভব করছি, কিন্তু পরবর্তী যখন দেখলাম যে আমার ছেলে হাত পা বাঁকা ছিল। আচ্ছা। তখন পরবর্তী যখন দেখলাম যে তার এই অবস্থা, তখন আমি সাথে সাথে ডাক্তারদের সাথে আলাপ করলাম। তো তারা আসলে তখন এখন বুঝতে পারছে যে তারা আমাকে একটা সান্ত্বনা দিছে, যে বললো যে না, এটা কোনো বিষয় না, একটু তেল ঠেল মাখলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মন মানতে চাইল না। আমি 7 দিনের দিন থেকে আমি ডাক্তার দেখানো শুরু করলাম। বাংলাদেশ আমি অর্থোপেডিক লাইনে অনেক ডাক্তার কাছেই গেছি, তারা এক একজনে এক এক রকম পরামর্শ দেয়। পরবর্তী পর্যায়ে আমি ওকে 4 মাস বয়স যখন আমি ইন্ডিয়াতে নিয়ে যাই, ওখানে কলকাতাতে কাকরগাছিতে ডাক্তার এস.কে. গুপ্ত, উনি ওখানের খুব নাম করা ডাক্তার। তো ওনাকে দেখালাম পরে উনি বললো যে দেখেন, আপনার যেই ছেলের যেই রোগ, এগুলোর আগে কোনো ট্রিটমেন্ট ছিল না, তবে এখন আমরা 2-1 জন আছি, তবে আমি আপনার ছেলেকে হাঁটাই দেবো। হাঁটাতে পারবেন? হ্যাঁ, আপনার ছেলে যাতে হাঁটতে পারে আমি ওই ব্যবস্থাটা করে দেবো। আর ওর জন্য আপনি চিন্তা করেন না, ও
ওর বাকিটা ও নিজেই কিভাবে বাঁচবে ও আস্তে আস্তে ওর দাদা বাহ, শক্তি দ্বারা সুন্দর। এই হবে। সে তো তার এই পায়ের গঠন অস্বাভাবিক হওয়াতে আর অন্যান্যের মতো তো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতো না। তো এই যে সন্তানকে যে আপনি বড় করলেন, এই যে চ্যালেঞ্জের মধ্যে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন আপনার এই ছেলেটাকে? স্যার এই চ্যালেঞ্জ আমাকে এই অপারেশন করার পরে ও হাঁটা খুব অনেক দেরিতে শিখছে। ওকে সকালবেলা ঘুম থেকে উঠে ধরে ধরে হাঁটাইতাম অন্তত আধা কি ঘন্টা এক operation ঘন্টা করেছিলেন? প্রতিদিন ছোটোবেলায়। আস্তে আস্তে হাঁটাইতে হাঁটাইতে ও যখন নিজে হাঁটতে শিখলো, তারপরে আস্তে আস্তে ওকে ছোটোবেলা থেকেই সরা ক খ বই আস্তে আস্তে দিতাম, কিন্তু ওর লেখাপড়ার প্রতি একটা ছোটোবেলা থেকেই আগ্রহ দেখছে। এবং আমি যে মাটির কাজ করতাম দেখতাম আমার পাশে বৈশা সে মাটি নিয়ে খেলা করতো এবং আমার মতো করেই সে কিছু কিছু জিনিস তৈরি মানে করতে শিখতো। মানে হাত না বলেন বেঁকা? হ্যাঁ, হাত বাঁকা, ওই হাত ওই বাঁকা হাত দিয়ে সেইভাবে এইভাবে কিভাবে করতো স্যার সেটা আমিও বলতে পারবো না। এটা ও কি লিখতে পারে? হ্যাঁ লিখতে পারে, বা হাত দিয়ে লিখে। লিখতে না পারলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করেছে? হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি বা হাত দিয়ে লিখে? হ্যাঁ বা হাত দিয়ে। মানে ও কিন্তু লেফটি তাহলে? হ্যাঁ হ্যাঁ লেফটে। স্কুলে তো নিশ্চয়ই আপনি কোলে করে নিয়ে যেতেন নাকি না? না কবে স্কুলে থেকে ওই হাঁটা শিখছে পরে ওই হেঁটে হেঁটেই যেত আর কি। হেঁটেই যেত? হেঁটে হেঁটেই যেত। নিজে বোধহয় খুব একটা লেখাপড়া করেনি নাকি? আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। ইন্টারমিডিয়েট। আপনার ছেলে এখন বিসিএস এর চান্স পেয়ে গেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শিক্ষা ক্যাডারে চাকরি হয়েছে। তো সেই কলেজ ছাত্রছাত্রীদের পড়াবে, এডুকেশনে যে যায় সে। হ্যাঁ এটা খুব গর্বের বিষয় আমার কাছে একদিন যে আমার ছেলে বাচ্চাদেরকে সুশিক্ষা দিবে, এই দেশের বাচ্চারা জ্ঞান আহরণ করবে তার কাছ থেকে এবং দেশের মুখ উজ্জ্বল করবে, এই ব্যাপারে আমি খুব গর্বিত। আচ্ছা, অনেক সময় হয় কি যখন আপনার ছেলে মেয়েরা একটু শারীরিকভাবে একটু অসুবিধা থাকে, তখন তো অনেকে আত্মীয় স্বজনও নানান কথা বলে, বন্ধু বান্ধবের কথা বলে, কিংবা তার বন্ধুরাও হয়তো তাকে একটু তিরস্কার করতে পারে। এমন কোনো কিছু কি আপনার মনে পড়ে যে একটু দুঃখর ব্যাপার স্যাপার হয়ে গেছে? না ওই রকম মনে পড়ে না, তবে কিছু কিছু ছোটোবেলায় যখন ও হাঁটতে খুব কষ্ট হইতো তখন হয়তো কিছু কিছু লোকজন একটু তিরস্কারের সাথে একটু হাসি দিত বা এটা আমার ছেলেও কষ্ট পাইতো আর আমি দেখলাম আমারও খুব কষ্ট লাগতো। তা আপনি বাপ হিসাবে আপনার কাছে কেমন মনে হতো? আমার খুব কষ্ট লাগতো যে হ্যাঁ রে আজকে আমার ছেলেটা এরকম যেন কারো না হয়, কোনো বাবার যেন এরকম সন্তান না, সেইটাই চিন্তা করতাম যে আমার এই কষ্টটা যেন আর কোনো বাবা মা ভোগ না করে। তারপরে তো অনেক সময় বিয়ের বাড়িতে নিয়ে যেতে হতো না, বেড়াতে যেতেন বিয়ের বাড়িতে অনুষ্ঠানে? ওখানে আমি ওকে নিয়ে খুব বেশি একটা কারো বাড়িতে যেতাম না, বাড়িতেই রাখতাম। আর খুব আপন আত্মীয় স্বজন যেমন আমার বোন আছে তাদের বাড়িতে দু একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম, কিন্তু এইভাবে খুব কম। ওই আমার ছেলে কেউ দেখলে যদি হাসে আমার ছেলে কষ্ট পাবে এই মনে করে আমি অনেক জিনিসে প্রত্যাখ্যান করছি। তো আপনারা শুনতে পেলেন পাল সাহেবের কষ্ট করে তার 3 ছেলে মেয়ের মধ্যে একজনই প্রতিবন্ধী, হ্যাঁ এবং বড়টাই প্রতিবন্ধী। তো তাকে কিছু প্রশ্ন আপনারা কেউ করতে চান? আমার নাম রিয়াদ। আমার প্রশ্ন হলো আঙ্কেলের কাছে যে আপনার ছেলে তো একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও বিসিএস ক্যাডার হয়েছে, লাইফে সাফল্য পাইছে, তো আপনার মতো বাংলাদেশের আরও অনেক বাবা মা আছে যাদের সন্তানরা শারীরিক প্রতিবন্ধী, তো তারাও যদি তাদের ছেলে মেয়েকে এইভাবে ভালো কোনো একটা পজিশনে নিয়ে যেতে চায়, লাইফে সাফল্য এনে দিতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? প্রত্যেকটা বাবা মায়েরই সন্তানের প্রতি যতদিন জীবিত থাকে একটা কর্তব্য থাকে, সেই কর্তব্যটা সকলেরই পালন করা উচিত। এবং এই কর্তব্যটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সন্তান যখন ছোট থেকে বড় হয় তাকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত বাবা মার প্রত্যেকটা মুহূর্ত তার দিকে নজর রাখতে হবে। একবার যদি সে স্বাবলম্বী হয় তখন তার থেকে চিন্তাটা কমে আসে যে সে তারটা করে সে চলতে পারবে। তবে আমি প্রত্যেক বাবা মাকে এই অনুরোধটা করবো যে শরীর এখন ঈশ্বর কাকে কিভাবে তৈরি করে সেটা কেউ বলতে পারবে না, কিন্তু কেউ যেন প্রতিবন্ধী হিসাবে কোনো ছেলেকে অবহেলা না করে, তাকে যেন গুরুত্ব সহকারে অন্যান্য 10টা ছেলের সুস্থ ছেলের মতো যেন তাকে আদর যত্ন করে লালন পালন করে বড় করে। আসুন তাহলে আপনার ছেলেকে ডেকে নেই। উল্লাস। হ্যাঁ লক্ষ্য নিয়ে সখ্য গড়া, শুধুই জয়ের সাথে কঠিনের আজ করেছি সহজ, তুমি প্রেরণাতে
পেয়ে গেলাম উল্লাসকে আমাদের মাঝে। উল্লাস মানে তোমার বাবার কাছে জানতে চেয়েছিলাম, তো জাস্ট বুঝলাম হাসি খুশি উচ্ছ্বাস এর মধ্যে। তো তুমি কি খুব হাসি খুশি ছোটবেলা থেকে থাকতে পছন্দ করো নাকি? হ্যাঁ, আমি সবসময় নিজেকে হাসি খুশি রাখতে পছন্দ করি। এই যে তোমার একটা মনের ভিতরে যে একটা আনন্দ, এটা বাপ মা তোমাকে এত আদর করে বড় করছে, সেটা কি একটু বড় ফ্যাক্টর ছিল নাকি না তুমি এমনি তোমার হাসি খুশি দিয়ে সবাইকে খুশি রাখো? আসলে এটা ছোটবেলা থেকেই, মানে তখন তো জানতাম না কিভাবে আমি হাসি খুশি রাখবো নিজেকে, কিন্তু এটা দেখা গেল আমার যতটুকু শখ ছিল ছোটবেলায় বাবার কাছে এবং আমার পরিবারের অন্যান্যদের কাছে যতটুকু আমার আবদার ছিল, তখন যদি তারা পূরণ করতো এবং সবগুলোই তারা পূরণ করতো, তখনই আমার মনে একটা প্রশান্তি আসতো। এবং যখন আমি পড়াশোনা করতাম বা আমার যখন একটা এক্সপেকটেশন থাকতো যে পরীক্ষায় এরকম রেজাল্ট চাই বা এরকম, মানে দৈনন্দিন একটা টার্গেট থাকতো যে, এবং ওটা পূরণ হলেই মানে সেটা আমার মধ্যে একটা প্রশান্তির ছোঁয়া লাগায়। বাহ, সুন্দর। আচ্ছা, আমাকে বলো যে আমরা তো আমাদের হাত পা সব ঠিক আছে, তারপরেও তো এত লেখাপড়া ভালো করতে পারছি না। তুমি তো লিখতে পারো? হ্যাঁ, আমি লিখতে পারি। লেখা কেমন হয় তোমার? আমার লেখা সবাই যা বলে, মানে আমি সেটাই বলছি যে আমার হাতের লেখার স্পিড ভালো। ভালো, মাশাআল্লাহ। আর এই যে হাঁটার যে সমস্যাটা ছিল, তোমার বাবা বললেন যে এটা নাকি একটা অপারেশন করতে হয়েছিল। হ্যাঁ, ওই অপারেশনটা তো মনে পড়ে না? অপারেশনটা মনে পড়ে না, তবে অপারেশনের পরে যেই প্লাস্টারটা ছিল, সেই প্লাস্টারটার প্রচুর যন্ত্রণা হতো এবং প্রচুর ভেতরে চুলকাতো, সেই স্মৃতিটা মনে আছে এখনো। আচ্ছা, কত বছর ছিল তখন? হয়তো 3-4 বছর বা 5 বছর এরকম হবে, কিন্তু আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। আচ্ছা, সে ঠিক আছে। তো এখন এই যে তোমার যে অবস্থাটা, আর আমরা তো ধরো ছোটবেলা থেকে বন্ধু বান্ধব অনেকের মধ্যে, স্কুলে তো পড়াশোনা করেছো, সব করেছো, যেটা তোমার বাবা বলেন হয়তো অনেক জায়গায় বেড়াতে কম নিয়েছে, কিন্তু স্কুল টুল তো সবই তোমরা নর্মালভাবে করে গেছো। তো এই যে যখন তুমি লেখাপড়া করতে, তখন তো অন্য বন্ধুরা খেলাধুলা করছে, তুমিও কি কিছু খেলতে পারতে না ওদের সাথে? যেগুলো আমার আওতার মধ্যে ছিল, যেমন কানামাছি খেলা, বেশি দৌড়াদৌড়ির খেলা খেলতে পারতাম না, যেমন গোল্লাছুট একটা ছিল, চোর পুলিশ, মানে বিভিন্ন রকমের খেলার মধ্যে হয়তো গুটি কয়েক খেলা আমি খেলতে পারতাম। এবং তারপর যেগুলো মানে বসে খেলা যায় বা অল্প দৌড়াদৌড়ি করলে হয়ে যায়, ছোটবেলা আমি সেগুলোই খেলতাম। তবে বেশিরভাগ সময় তোমার নিত তখন যে তোমরা আসো খেলতে আসো, দেখা যায় নাকি তোমাকে বলতো তো আমাকে নাও? আমিও বলতাম যে যখন দেখা গেল পিরিয়ডের সময়, মানে স্কুলের যে গ্যাপটা থাকে, ওই সময় তো বেশিরভাগই খেলাধুলা করতো, তো হয়তো বিভিন্ন গ্রুপে গ্রুপে দল বেঁধে এক একজন এক এক রকম খেলতো। তো যখন দেখতাম যে আমার পছন্দসই খেলাটা বা আমি যেটা খেলতে পারবো সেটা কেউ খেলছে, তখন আমি সেখানে গিয়ে ওটা খেলার চেষ্টা করতাম। সুন্দর। আচ্ছা, এই যে খেলাধুলার সময় বা বড় ওঠা, তোমার যে একটা সমস্যা আছে, এটা কি কেউ তোমায় খোঁটা মেরে বা কথা তো বলতো নাকি না? ছোটবেলায় সবাই আমরা সমবয়সী ছিলাম, এবং তখন যখন একে অপরের সাথে পরিচয় হয়ে যায়, এখন যখন প্রথম দেখে তখন সবাই একটু সারপ্রাইজিং হবে যে কেমন একটা, মানে স্বাভাবিক দেখা যায় না বা এরকম একজন মানুষের সাথে পরিচয়, এবং একটু কথা বলার পরে যখন অনেক ফ্রেন্ডলি হয় বা দুজনে একটা মনের মিল হয়, যখন একসাথে আমরা চলাফেরা করি বা একটা দিন অতিক্রম করে যে আমরা পরিচয় হয়ে গেছি, তখন আর সেটা সমস্যা হয় না। এমনকি কোনো সময় তোমার আত্মীয় স্বজন বা কেউ বলে, বাবা তো নাই, যে এত পড়াশোনা দিয়ে কী হবে, তোমার এত কিছুটা ব্যাকওয়ার্ডে আছো, ডিফিকাল্ট সিচুয়েশনে, তো এত পড়াশোনা করে কি হবে? এমনকি কেউ বলতো কি না আরও এনকারেজ করতো যে না, পায়ে দাঁড়াতে হবে, এক পায়ে দাঁড়াতে হবে? এই ক্ষেত্রে আমি বলতে পারি, যেহেতু মানে আমার পরিবারের সবাই শিক্ষার প্রতি একটা আকর্ষণ বোধ করতো এবং সবাই মোটামুটি কম বেশি পড়াশোনা করেছে, মানে শিক্ষার যে কদরটা সেটা সবাই বুঝতো। এবং আমাদের যে আত্মীয় স্বজন বেড়াতে আসতো, তাদের মুখে আমি এখনো পর্যন্ত শুনিনি যে এত পড়ে কি হবে বা ওকে পড়ানোর দরকার নেই, ওকে স্বর্ণের কাজে দিয়ে দাও বা এরকম আমি কখনো শুনিনি কাউকে বলতে। বরং তো তোমাকে এনকারেজ করেছে সবাই? হ্যাঁ, সবাই আমাকে এনকারেজ করেছে যে যেহেতু পড়াশোনা করে যদি একটা চাকরি বাকরি পাওয়া যায় বা নিজের ভরণ পোষণ যদি চেষ্টা করা যায়, সেটাই করো, এটাই আমাকে সবাই বলেছে। শুনলাম তোমার বাবা বলেছেন যে উনি যখন মৃৎশিল্পে কাজ করতেন, তুমি নাকি বানায় ফেলতে জিনিসপত্র? ছোটবেলায় আমার একটা শখ ছিল যে আমাদের মানে যে কারখানায় কাজগুলো হতো, তো সেখানে আমিও বসে বসে চেয়ার টেবিলে কিছু মানে বাবার অনুকরণ করার চেষ্টা করতাম বা বিভিন্ন ছোট ছোট জিনিসপত্র বানানোর চেষ্টা করতাম।
যদিও পারতাম না, কিন্তু চেষ্টা করতাম, মানে ওই একটা শখ ছিল তখন। গ্র্যাজুয়েশন কোথায় সম্পন্ন করলে? আমি গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন দুটোই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করি। বাহ, তো এখন বিসিএস তো দিয়ে ফেলেছো নাকি? জি। তো ভাইবা হয়ে গেছে? আমার বিসিএস এর রেজাল্টও হয়ে গেছে। রেজাল্ট হয়ে গেছে। তো ভাইবাতে কোনো কঠিন প্রশ্ন করেছিল নাকি? না, আমি আমার এটা হচ্ছে তৃতীয়বারের প্রচেষ্টাতে আমি ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো প্রত্যেকটারই আলাদা আলাদা অভিজ্ঞতা ছিল, যে কোনোটাতে একটু বেশি অন্যরকম প্রশ্ন, মানে যেগুলো মানে আমি চাইনি ফেস করতে, ওরকম প্রশ্ন ফেস করতে হয়েছে। কোনোটাতে এমন সহজ প্রশ্ন ফেস করতে হয়েছে যেগুলো আমি অনেক ভালো পারফর্ম করেছি, কিন্তু ওই অনুসারে মার্কস ক্যারি হয়নি, এজন্য ওখানে কোনো ক্যারিয়ার প্রাপ্তি হয়নি। এবং শেষ পর্যন্ত মানে এখন 43তমতে যেটা হয়েছে, সেখানে আমি ভালো মন্দ মিশিয়েই, এবং আমার মনে হচ্ছে আমি অনেকটা স্ট্র্যাটেজিক আনসার দিতে পেরেছি, এজন্য আমার ভালো একটা নাম্বার আসছে ভাইভাতে। কি জিজ্ঞেস করছিল? জিজ্ঞেস করেছিল যে যেহেতু আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, তো বিজ্ঞ সদস্য, পিএসসির বিজ্ঞ সদস্য স্যার আমাকে জিজ্ঞেস করেছিল, তোমাদের পেছনে সরকার এত খরচ করছে, তোমরা সরকারকে কি দেবে, রিটার্ন কি দেবে? হ্যাঁ। পরে আমি এটার আনসার করলাম, এবং ওখানে একটা ভ্যাট ট্যাক্সের একটা ব্যাপার চলে আসলো, যে মানে আমরা তো যারা চাকরি করবে তারা তো পার্মানেন্টলি সরকারকে ট্যাক্স পে করতেই হয় এটা। এবং আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা যিনি একজন রিক্সা চালক, তিনিও কি সরকারকে মানে এ ধরনের কোনো সাহায্য সহযোগিতা করে? আমি বলেছি যে স্যার করে। তারা যখন কোনো পণ্যদ্রব্য কেনে প্যাকেটজাত মোড়ক, তখন 15% হারে তাকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিতে হয়। তখন স্যার খুব খুশি হয়েছিল। আচ্ছা, তোমার বাবা তো এটা মৃৎশিল্প করতেন, নিজে মুখেই বললেন যে ব্যবসাটা নাকি আস্তে আস্তে ডাইং স্টেজে চলে যাচ্ছে, তো ওনারও অনেক কষ্ট হয়েছিল। তো তোমার বাবা যে এত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, সে সম্পর্কে কিছু বলো না। আমি মানে ছোটবেলা থেকে যেটা দেখেছি, যে কঠোর পরিশ্রম, এবং শুধু যে মৃৎশিল্পের কাজই করেছে সেটা না, পরিবারের ভরণ পোষণ থেকে শুরু করে মানে সামগ্রিক আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখা, মানে একজন লিডারের যা হওয়া উচিত সেই সব গুণই বাবার মধ্যে আছে। এবং আমি সব কিছুই সেটা দেখেছি, একজন মানে কিভাবে সংসারকে এগিয়ে নিয়ে যাওয়া, কিভাবে অনুপ্রেরণা দেওয়া, মোটিভেশন দেওয়া, মানে একজন পারফেক্ট লিডারশিপের উদাহরণ আমার বাবা। বাহ, সুন্দর। এমন কোনো কিছু আছে যে বাবাকে বলা হয় নাই এতদিন, আজকে বলতে চাও? হ্যাঁ, বাবাকে দেখা গেলো আমরা সবসময় মানে একসাথে চা খাই, বাড়িতে বসে অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করে, ঠিক আছে, কিন্তু আমাদের একে অপরের প্রতি যে স্নেহ, মানে যে ভালোবাসা, সেটা কখনো মুখে বলিনি যে বাবা আমি তোমাকে ভালোবাসি। সেটাই আজকে বলতে চাই, বাবা আমি তোমাকে ভালোবাসি অনেক। উল্লাস, শুনলাম তোমার ভাইও নাকি এসেছে এখানে? হ্যাঁ, আমার ভাইও এসেছে। ওর নাম হলো উচ্ছ্বাস। ওর নাম নাকি? উচ্ছ্বাস। দুজনের নামটা খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তো আমরা একটু উচ্ছ্বাস সাথে শুনে আসি। উচ্ছ্বাস, তোমার বাবার সম্পর্কে, বসো, তোমার বাবার সম্পর্কে প্রথমে কিছু বলো। যে আমাদের মানে আমাদের 3 ভাই বোন, তো আমাদের সকল চাওয়া পাওয়া সব আমাদের বাবার কাছেই, ঠিক আছে, মানে আমাদের অভিযোগ থেকে শুরু করে সব কিছু আমাদের বাবার কাছে, এবং বাবাকে অনেক ভালোবাসি, এটাই। বড় ভাই একটু আমাদের চেয়ে পিছিয়ে আছে কয়েকটা জায়গায়, বাট ব্রেন পাওয়ার তো অনেক স্ট্রং, অনেক কিছু বেটার অনেকের থেকে। ও যে আস্তে আস্তে বড় হচ্ছিল, তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, এমন কোনো ঘটনা আছে যে তাকে নিয়ে সমস্যা হচ্ছে, বা তুমি তাকে প্রোটেকশন করছো, বা এমন কোনো কিছু তোমার মনে পড়ে কিনা যেটা আমাদের বলতে পারো? না, ওরকম বিষয় খুব একটা হয়নি। আর ও নর্মালি মানে ওর যে মানে হাত পায়ে যে অবস্থা, এটা ও কখনো মানে নিজেকে যে পিছিয়ে আছে এইভাবে কখনোই ধরেনি। আর আমরাও কখনো ভাবিনি যে এইভাবে যে না ও মানে আমাদের থেকে একটু পিছিয়ে আছে। ও সবসময় মানে সাধারণ মানুষের মতোই মানে সব দিক থেকে এগিয়ে গিয়েছে। আর ওইরকম পরিস্থিতিতে খুব একটা পড়তে হয়নি, সামান্য দু একটা বিষয়টা ওইরকমভাবে মনেও নেই। ঠিক আছে, ভেরি গুড। অনেকে শুনলেন উচ্ছ্বাসের কথা, উল্লাসের কথা। এখানে যে উল্লাস আছে তার কি কিছু প্রশ্ন কেউ করতে চান কিনা? জি, আমার হচ্ছে উল্লাস ভাইয়ের কাছে প্রশ্ন, ছোটবেলায় কি হওয়ার স্বপ্ন দেখতেন? ছোটবেলায় আসলে স্বপ্নটা সেটা স্বাভাবিক, যে কোনো বাচ্চারা যে স্বপ্নটা দেখে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার, সেই স্বপ্নটাই ছিল। যে আলাদাভাবে যে বড় হয়ে কিছু হব সেটাও চিন্তা করিনি।
কিন্তু আসলে যখন বড় হতে থাকলাম বা বিভিন্নভাবে এক একটা ধাপ অতিক্রম করলাম, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, তখন স্বপ্নটা আসলে মানে শেষ স্টেজে এসে অনেক বেশি স্ট্রং হয়েছে যে আমার এটাই হতে হবে। বাহ, তখন ইউ চুজ দি সাবজেক্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বি ইন। আজকে হলো লেখাপড়া শেখাবে, শিক্ষা ক্যাডারের মধ্যে থাকবে, এটাই তোমার আজকে স্ট্রং একটা উইল পাওয়ারে চলে গেছে। আর কেউ প্রশ্ন করবে? জি, আমার প্রশ্ন উল্লাস ভাইয়ের কাছে, আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা কোনটি? সবচেয়ে স্মরণীয় ঘটনা অনেকগুলোই আছে, তার মধ্যে যেটা এখনও ভাবি সেটা হচ্ছে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের রেজাল্ট বের হবে। আমি সকাল থেকে তখন ঢাকাতে কোচিং করতাম, কম্পিউটারের সামনে বসেছিলাম যে কখন রেজাল্টটা মানে পাবলিশ হবে এবং আমি প্রথমে আমারটা আমিই দেখব। ওটা সারাদিন বসে থাকার পরে বিকেলের দিকে রেজাল্টটা দেয় এবং তখন দেখি যে আমার সিরিয়াল আসছে। তো ওটা আমার আজীবন মনে থাকবে, ওই স্মরণীয় ঘটনাটা। আচ্ছা, তুমি তো নিজেই বললে যে ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, এখন দেশকে সেবার জন্য তুমি শিক্ষা ক্যাডারে আসছো। কিভাবে সেবা করবে দেশকে? একটা প্রচলিত কথা আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং বর্তমানের 21 শতকের যত প্রযুক্তি হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এবং বিভিন্ন দেশগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটার মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। এবং আমাদের বাংলাদেশও মানে শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে বিভিন্ন বাইরের ভার্সিটির যে সিলেবাসগুলো আছে তাদের সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এদের সিলেবাসের অনেকটাই মিল আছে, বা তাদের সেজন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। তো আমাকে যখন কলেজে নিয়োগ দেওয়া হবে এবং অনার্স লেভেলও সেটা হতে পারে, অবশ্যই আমি সেই মানদণ্ডটা ফলো করার চেষ্টা করব এবং যাতে অনেক বেশি স্টুডেন্ট এখান থেকে উপকৃত হতে পারে এবং তারা বাইরে থেকেও অনেক বড় ডিগ্রি নিয়ে দেশের সেবা করতে পারে, সেটাই চেষ্টা থাকবে। RTVর পক্ষ থেকে আজকের গর্বিত বাবা জনাব উত্তম কুমার পালকে ক্রেস্ট এবং উত্তরে দিয়ে সম্মানিত করা হবে। তারই ছোট ছেলে উচ্ছ্বাসকে আমরা ডেকে নিচ্ছি। উচ্ছ্বাস, চলে আসো। আকাশ নীল তুমি, তুমি আমার সাত সমুদ্র জল, তুমি আমার বট বৃক্ষ, তোমার ছায়ায় আমি সুশীতল, তোমার কাঁধেই চড়ে পৃথিবী দেখা, তোমায় ধরে আমার আপনার দুই ছেলে উল্লাস, উচ্ছ্বাস, আপনার মেয়ে আছে একটি। আজকে কিন্তু আপনার ছেলেরা এত ভালো করেছে আপনার কষ্টের জন্য। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, দেশের উদ্দেশ্যে কিছু বলেন। আমি এটুকু বলতে চাই যে সন্তান যারই যখন যেভাবে আসুক না কেন, সন্তানকে এরকমভাবে তৈরি করবেন যেন এখানে সবাই আসতে পারে। আমি বাবা, তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া